কেরালা ও তামিলনাড়ু সীমান্তে ভয়ানক এক রহস্যময় জঙ্গল, যেখানে জোরে চিৎকার বা আওয়াজ করা আর মাটিতে রক্ত ফেলা মানেই যেন নিজের মৃত্যুকে ডেকে আনা। একজন নিখোঁজ পুলিশ অফিসারের সন্ধানে কয়েকজন অফিসার সেই অভিশপ্ত জঙ্গলে চলে যায়। তবে সন্ধান করতে গিয়ে নিজেরাই জঙ্গলের মধ্যে নিজেদের লাশ দেখতে পায়। জঙ্গলে রহস্যের মায়াজাল থেকে বের হতে হাজার মাইল হাঁটলেও ঘুরে ফিরে তারা বারবার অভিশপ্ত এক মূর্তির সামনেই চলে আসে। কারণ এই জঙ্গলে প্রবেশ করার পথ থাকলেও বেরোনোর কোনো রাস্তা ছিল না। বহুল আলোচিত মালায়ালাম সাইকোলজিক্যাল থ্রিলার আর টাইম লুপে ভরপুর সম্ভ্রম অধ্যয়ন অন্য মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব, যার অর্থ ঘটনার প্রথম অধ্যায়। সো ভিউয়ার্স, জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। গভীর রাত, ঘন জঙ্গলের মধ্যে কিছু ব্যক্তিরা অজানা এক পথে হেঁটে যাচ্ছিল। সামনেই একটা বিদেশি নেমে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ে। তার পেছনে থাকা লোকদের সে ইশারা করে। পেছনের লোকগুলো তাদের ঘাট থেকে দুটো লাশ নামায়। একজন ব্যক্তি সেই মেয়েটির কাছে এসে বলে, ম্যাম, আমার এখানে সত্যিই কেমন যেন খারাপ কিছু অনুভূতি হচ্ছে, তাই আমাদের যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে হবে। বিদেশিনী মেয়েটা চোখের ইশারায় লাশের চেহারা ওপেন করতে বলে। প্রথমে একটা লাশের মুখ খুলতেই সেখানে একটি মেয়েকে দেখতে পাওয়া যায়। বিদেশিনী বলে, একে কোথাও ফেলে দাও, কারণ ওদের মৃত্যুর পরেও আমি ওদের একসাথে হতে দেখতে চাই না। মেয়েটিকে সকলে মিলে পচা ডোবার মধ্যে ফেলে দেয়। ফিরে এসে দেখতে পায় অন্য বস্তাটি ফাঁকা রয়েছে, অর্থাৎ বস্তার মধ্যে থাকা ছেলেটি পালিয়ে গিয়েছে। সকলেই ছেলেটিকে খুঁজতে শুরু করে। বিদেশিনী ছেলেটিকে খুঁজতে খুঁজতে বলে, জেমস, তুমি কোথায় আছো? তুমি আমার সাথে খেলা করো না, আমার কাছে চলে এসো। ওদিকে জেমস পালাতে পালাতে বিদেশিনীর সামনেই চলে এসেছে। বিদেশিনী বলে, জেমস, তুমি আমাকে দেখে এত কেন ভয় পাচ্ছ? তুমি আমার কাছে এসে আমাকে চুমু দাও, যেমনটা আমাদের প্রথম সময়ে হয়েছিল। জেমস আতঙ্কিত হয়ে সেই স্থান থেকে পালিয়ে যেতে চায়। তখনই স্ক্রিন কালো হয়ে যায়। সিন চলে আসে অনেকটা বছর পর, যেখানে একজন ব্যক্তিকে হন্তদন্ত হয়ে জঙ্গলের মধ্যে থেকে কোথাও যেতে দেখা যাচ্ছিল। আবার অন্যদিকে একজন ব্যক্তি আশেপাশে ভালো করে দেখে তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে গাছে স্ক্র্যাচ করছিল। এদিকে কিছু স্টুডেন্ট সেই জঙ্গলেই একটি জন্তুর শিকার করার জন্য টার্গেট করে। তবে এক বান্ধবীর পায়ে আওয়াজের কারণে জন্তুটি পালিয়ে যায়। পাশে থাকা ছেলে বন্ধুটি এই নিয়ে তার বান্ধবীকে বকাঝকা শুরু করে। মেয়েটি কিছু একটা মনে করে সামনের দিকে গুলি করে। গুলির আওয়াজে একেবারে শুরুর দিকে যে দুই ব্যক্তিকে দেখতে পেয়েছিলাম তারা থমকে যায়। দেখা যায় ছেলে মেয়েগুলো নিজেদের অজান্তে একজন মানুষের উপর গুলি করে বসেছে। এই সময় জঙ্গলে যেন অদ্ভুত সব আওয়াজ হতে শুরু করে। সবাই শুনতে পায় যেন বিদেশিনী বলছে, জেমস, তুমি কোথায় আছো? এসব কথাবার্তা আর অসহ্য যন্ত্রণার কারণে সকলেই কান চেপে ধরে। হঠাৎ করেই চোখের পলকে যেন সকল শব্দ হাওয়ায় মিলিয়ে যায়। কিছুক্ষণ আগে দেখা প্রথম ব্যক্তিটি আবারও জঙ্গলের ভিতর পালাতে শুরু করে। সিন পরিবর্তন হয়। এবার একজন পুলিশ অফিসারকে দেখানো হয়। সে যেন এসব দেখেই আতঙ্কিত হয়ে আছে। হুট করেই একজন নার্স ডেকে বলে, মৃত্যুর গার্ডিয়ানকে। অফিসার তাকিয়ে বললে নার্স তাকে ডক্টরের চেম্বারে আসতে বলে। মৃত্যু 9 মাসের প্রেগনেন্ট। সবকিছুই মোটামুটি ঠিকঠাক রয়েছে। সামনের মাসেই তার ডেলিভারি টাইম। যাক, স্বামী স্ত্রী দুজনে বাড়িতে ফিরে আসে। মৃত্যু তার স্বামীর ব্যাগপত্র গুছিয়ে দিচ্ছে। আসলে তার রিসেন্টলি ট্রান্সফার হয়েছে। এই অবস্থায় তো স্ত্রীকে সঙ্গে করে দূরের পথে জার্নি করাটা ঠিক হবে না, তাই আপাতত মৃদুকে আন্টির সাথে থাকতে বলা হয়। পরদিন সকালে অফিসার নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য রওনা করে। বেশ কিছু পথ যাওয়ার পর নির্দিষ্ট গন্তব্যে নেমে যায়। এরপর একটা চায়ের দোকানে গিয়ে ভেল্লুর কার্ডো কিভাবে যাওয়া যায় সে ব্যাপারে জিজ্ঞেস করে। দোকানদার সামনে থাকা একটি জিপ গাড়ি দেখিয়ে দেয়। গাড়িতে ওঠার আগ মুহূর্তে বাড়ি থেকে ফোন কল আসে। জানা যায় আনন্দর স্ত্রীর লেবার পেন উঠেছে, তাই তাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। ডাক্তার বলেছে আজকে ডেলিভারি করিয়ে নিতে হবে। যাই হোক, যেহেতু নতুন জয়নিং এর ফার্স্ট ডেট আজ, তাই অপপ্রান্ত থেকে আনন্দকে বলা হয় প্রেশার নেওয়ার দরকার নেই, এখানে পরিবারের সকলেই রয়েছে। কথা শেষ করে আনন্দ গাড়িতে উঠে বসে পড়ে। গাড়ি চলতে শুরু করে। আনন্দ তার আত্মীয়কে ফোন করে খোঁজ খবর নেওয়ার জন্য চেষ্টা চালায়, তবে নেটওয়ার্ক দুর্বল থাকার কারণে ফোন কানেকশন করতেই পারে না। সামনের সিটে থাকা ব্যক্তিটি আনন্দর সমস্যা বুঝতে পারে। চাচা তার ফোনটা আনন্দর কাছে দেয়, কারণ এই ঘন জঙ্গলের মধ্যে যেই সিমে নেটওয়ার্ক পাওয়া যায় সেই সিমটা আবার আনন্দর ফোনে ছিল না, তাই চাচা আনন্দকে একটু সাহায্য করছে আর কি। আনন্দ চাচার ফোন নিয়ে কয়েকবার তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে কেউ ফোনটা রিসিভ করে না। পরক্ষণে বাড়ির লোকেরা কল ব্যাক করে। জানা যায় আনন্দর ছোট্ট একটা মেয়ে হয়েছে। আনন্দর স্ত্রী সুস্থ রয়েছে। এই খবরটা খুশি মনে চাচাকে বলে। চাচার ছোট মেয়েটি আনন্দকে প্রথমবার বাবা হওয়ার জন্য অভিনন্দন জানায়। গাড়ির ড্রাইভার এবং পাশের সিটে থাকা একজন ব্যক্তি এসব কথা কেমন যেন আড়িতে শুনছিল। তাদের চোখ মুখে যেন লুকানো কোনো রহস্যের ইঙ্গিত দিচ্ছিল। হুট করেই গাড়ির সামনে কোনো এক ব্যক্তি এসে পড়ে।
করে। তারা মনে করে হয়তোবা সে অ্যাক্সিডেন্ট করে ফেলেছে, তাই দ্রুত সকলে বাইরে বেরিয়ে আসে। লোকটি গুরুতর আহত, মুখে কিছু বলতে পারছে না, তবে ইশারায় বারবার কোনো নকশা বোঝানোর চেষ্টা করছে। ড্রাইভার বলে, তুমি ওকে ধরছো কেন? এসব পুলিশি ম্যাটার। আনন্দ বলে, আমি একজন পুলিশ, ওনাকে তুলুন, দ্রুত হসপিটালে নিতে হবে। গাড়িতে ওঠানোর পর রাস্তায় পড়ে থাকা ওয়াকি টকি দেখে বাচ্চা মেয়েটি ওটা আনন্দর হাতে তুলে দেয়। এই ওয়াকি টকি দেখে আনন্দর মনে কেমন যেন একটা সন্দেহ হয়। এরপরও বেশি কিছু না ভেবে ও রওনা করে। যাই হোক, হসপিটালে যাওয়ার পর একটু ফ্রেশ হয়ে আনন্দ তার স্ত্রীর সাথে কথা বলার জন্য ফোন কল করে। তবে এই মুহূর্তে তার ফোনে একটা ছবি আসে। দেখা যায় নবাগত সন্তানের ছবি এসেছে আনন্দর ফোনে। এই সময় তার সামনে এক অফিসার এসে দাঁড়ায়। তারা একে অপরের সাথে পরিচিত হয়। এরপর অ্যাক্সিডেন্টে মৃত ব্যক্তির মানিব্যাগ স্যারের হাতে তুলে দেয় আনন্দ। এই স্যারের নাম হচ্ছে অশোক। মানিব্যাগ হাতিয়ে ছবিটি থেকে জানা যায় আহত ব্যক্তিটির নাম হচ্ছে পিটার জন। এই মুহূর্তে সেখানে অন্য একজন কনস্টেবল চলে আসে। অশোক বলে, জিপের মধ্যে থাকা সকল ব্যক্তির বয়ান নিয়ে তারপর তাদের ছেড়ে দাও, আর আহত ব্যক্তির পরিবারকে এ ব্যাপারে খবর জানাও। অশোক স্যার বলে, চলো আমরা চা নাস্তা করে নেই। একসাথে বসলে অশোক স্যার তার পরিবারের ব্যাপারে জিজ্ঞেস করে। আনন্দ বলে, এই কিছু ঘন্টা হলো আমার একটি কন্যা সন্তান হয়েছে। এই কথায় দুজন হেসে বলে, তার মানে এখনো তো তুমি তোমার বাচ্চাটার মুখও দেখোনি। আমি বলছি শোনো, জয়েন করেই তুমি ফিরে যাও। আনন্দ বলে, না স্যার, সমস্যা নেই। অশোক বলে, আচ্ছা তাহলে তুমি রবিবার চলে যেও, এই 2 দিন এখানে থেকে তারপর যেও। আসলে এখানে সেরকম কোনো দায়িত্ব পালন করার প্রয়োজনই হয় না। পাশের অফিসার জিজ্ঞেস করে, বাবা কি করে? আনন্দ বলে, আমার বাবাও একজন পুলিশ অফিসার ছিলেন। আমার জন্মের দিন আমার বাবার মৃত্যু হয়। আমি ভালোবেসে বিয়ে করেছি, তাই আমার শ্বশুরবাড়ির লোকেরা আমাদের সাথে যোগাযোগ রাখেনি। কথায় কথায় তাদের মধ্যে অনেক গল্প চলে। কিছুক্ষণ পর অশোক স্যারের ফোনে একটা ফোন কল আসে। অপর প্রান্ত থেকে অফিসার রাশেদ বলে, স্যার একটা ঝামেলা হয়ে গিয়েছে। আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, পাশেই একটা গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহবশত আমরা সার্চ করতে শুরু করলাম। কিছু যুবক যুবতী সেখানেই ছিল, আর তারা আমাদের কার্যালয় ভিডিও করার চেষ্টা করছিল। ছেলেদের মধ্যে 2টো মেয়েও ছিল। স্যার, সে ভেতরে ঢুকে রেজি স্যারকে তারা ব্লক করে রেখেছে। মনে হচ্ছে ছেলে মেয়েগুলো ইনফ্লুয়েন্সার হবে। ওদের কথায় মনে হচ্ছে উচ্চ কর্তৃপক্ষের ওপর ওই ছেলে মেয়েগুলোর বেশ প্রভাব রয়েছে। আমি এই ব্যাপারটা একা হ্যান্ডেল করতে পারবো না, আপনি যদি একটু আসতেন ভালো হতো স্যার। কথা শেষ করে রাশেদ ছেলে মেয়েদের কাছে গিয়ে বলে, এই জঙ্গলটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া। ছেলেগুলোর মধ্যে একজন বলে ওঠে, স্যার আমরা আমাদের এরিয়ার মধ্যেই আছি, আগে আপনি বলুন এই অফিসার আমাদের সাথে এত রুড বিহেভ করলো কেন? তাকে শান্ত হতে বলুন, না হলে এর পরিণাম কত দূর গড়াবে তা আপনারা কল্পনাও করতে পারবেন না। শেষ পরিণতি কিন্তু আপনাদের ইউনিফর্মও ছাড়তে হতে পারে। ছেলেদের এসব কথায় রেজি নামের এক অফিসার সহ্য করতে না পেরে রেগে তাদের মারধর করতে শুরু করে। এই বিষয়টা একটি মেয়ে ভিডিও ধারণ করতে গেলে রেজি এক ঝাড়ে দিয়ে মেয়েটিকে তখন ফোন অফ করতে বলে। এক পর্যায়ে সেখানে হাতাহাতি শুরু হয়ে যায়। এটি ছেলে ভয়ে জঙ্গলের মধ্যে পালিয়ে গেলে রেজি তার পিছু করতে শুরু করে। অনেকটা দূর যাওয়ার পর তাকে ধরে ফেলে, তবে সামনে কিছু একটা দেখে দুজনেই যেন আতঙ্কিত হয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে এসআই স্যার চলে আসে। আসলে একটু আগে রেজি জঙ্গলের মধ্যে পড়ে থাকা একটা লাশ দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে গিয়েছিল। সকল পুলিশ অফিসাররা মিলে সেই লাশের কাছে চলে যায়। দ্রুত ফরেন্সিক টিমকে এখানে আসতে বলা হয়। অশোক স্যার রেজির কাছে এসে বলেন, তোমাকে স্বাধীনতা দিয়েছি, তার মানে এই না তুমি আমার মাথায় উঠে নেচে বসবে, আর তোমরা এই ছেলে মেয়েদের কাছ থেকে ডিটেলসটা জেনে নিয়ে তাদের স্টেটমেন্ট নিয়ে ছেড়ে দাও। আনন্দ বলে, স্যার বডি দেখে মনে হচ্ছে যেন সে একজন পুলিশ অফিসার হবে। রেজি বলে, আমাদের দেখে কি তোমার ইডিয়েট মনে হয়? সে পেরুমালাইয়ের থানার কনস্টেবল। আমি যোগাযোগ করার চেষ্টা করেছিলাম কিন্তু কোনো লাভ হয়নি। এখানে একটা টিম রেখে রাশেদ, অশোক, রেজি, আনন্দ অফিসের দিকে রওনা করে। এদিকে ঘন জঙ্গলের মধ্যে মুভির প্রথমে দেখানো সেই ব্যক্তিটি আহত অবস্থায় ব্যথায় চিৎকার করছে। সে তার সঙ্গী মধুবেল আর পিটারকে বারবার চিৎকার করে ডাকছে, তবে এই জঙ্গলের মধ্যে তার ডাক শোনার মতো কেউই ছিল না। অন্যদিকে গাড়িতে করে অফিসাররা ফেরার পথে কিছুক্ষণ আগে পাওয়া পিটার জনের ওয়াকিটকি থেকে সাহায্যের জন্য কথা ভেসে ওঠে। অশোক স্যার হ্যালো বলতেই জঙ্গলের মধ্যে থেকে সেই আহত ব্যক্তিটি বলে ওঠে, স্যার আমার নাম স্টিফেন, আমার পায়ে আঘাত লেগে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আমার সাথে আমার আরো 2জন সদস্য ছিল, তাদের কাউকে আমি খুঁজে পাচ্ছি না, আমি জঙ্গলে ফেসে গিয়েছি। অশোক স্যার বলে, এটা কেরালার পুলিশদের ব্যাপার, তোমার এক সঙ্গীকে আমরা জঙ্গলের রাস্তায় খুঁজে পেয়েছি, তাই হ্যান্ডসেটটাই আমাদের কাছে রয়েছে। তুমি কন্ট্রোল রুমে যোগাযোগ করো কিংবা তোমার স্টেশনে রিপোর্ট করো। স্টিফেন বলে, স্যার আমি যোগাযোগ করারও অনেক চেষ্টা করেছি কিন্তু কেউ কোনো উত্তর দিচ্ছে না। আমার
পায়ের অবস্থা এতটাই খারাপ যে আমি 1 ইঞ্চি পর্যন্ত নড়তে পারছি না। আমার পা থেকে অতিরিক্ত পরিমাণ রক্ত বেরিয়ে চলেছে। পাশেই একটা বড় টেম্পল রয়েছে। আপনারা প্লিজ আমাকে একটু সাহায্য করুন। রেজি বলে, স্যার প্রথমে আমাদের এটা ভাবতে হবে এই এরিয়াটা আমাদের নয়। অশোক কি করবে না করবে কিছুই বুঝে উঠতে পারে না, তাই সে গাড়ি থামাতে বলে। গাড়ি থেকে নেমে ফোনে নেটওয়ার্ক খুঁজতে শুরু করে। এ সময় ওয়াকি টকি থেকে শোনা যায়, স্যার আমার নবাগত সন্তান আজকেই পৃথিবীতে এসেছে। আশা করছি আপনারা আমার পরিস্থিতি বুঝতে পারছেন। আপনারা একটু সাহায্য করলেই আমি আমার সন্তানের মুখটা দেখতে পারবো। এ কথাটা আবার আনন্দ শুনতে পায়, যার জন্য অশোক স্যারকে রিকোয়েস্ট করে বলে, স্যার উনি বলেছেন ওনার অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে। আমরা যদি ওনাকে সাহায্য না করি তাহলে রক্তক্ষরণের জন্য ওনার মৃত্যু হতে পারে। রেজি বলে, তাতে কি, এটা তো আর আমাদের কাজ নয়। আনন্দ বলে, ব্যক্তিটি বেঁচে থাকলে অন্তত সে তার নবাগত সন্তানকে তো দেখতে পারবে। রেজি বলে, তুমি এখানে নতুন এসেছো, এই জঙ্গলের ব্যাপারে তুমি কি জানো? এটা একটা ডেঞ্জারাস এরিয়া। স্যার আপনাকে একটা কথা বলে দেই, আপনি এর কথা শুনে জঙ্গলের ভেতরে যেতে হলে যান, আমি কিন্তু আপনাদের সাথে যাচ্ছি না। আনন্দ বলে, তার মানে আপনি ভয় পাচ্ছেন? ব্যাস, এ কথার পরে কি আর রেজি স্যার জঙ্গলের মধ্যে না যেতে পারে? আসলে অতীতে স্টেফেন ও তার কর্মীরা কিছু আসামিদের নিয়ে জঙ্গলের মধ্যে থেকে অপর স্টেশনের দিকে যাচ্ছিল। এ সময় হুট করে এই আসামিরা আচমকা তাদের উপর আক্রমণ করে বসে। এরপর সেই স্থান থেকে পালিয়ে যায়। সেই আসামিদের ধরতে স্টেফেন, মথুবেল, পিটার, জন সহ টোটাল 5 জন ঘন জঙ্গলের মধ্যে চলে গিয়েছিল। তারা একজন এক দিকে চলে যায়। আচমকা এক অফিসারের উপর আসামিরা হামলা করে বসে। অন্যদিকে আরেক অফিসার খুঁজতে খুঁজতে হুট করে জঙ্গলের মধ্যে সেই অফিসারের লাশ দেখতে পায়। এদিকে মথুবেল অনেকে দূরে যাওয়ার পর কিছু একটা মনে করে স্টেফেনকে বলে, স্যার আমাদের আর সামনে যাওয়া ঠিক হবে না। আমার কেমন যেন সব অদ্ভুত মনে হচ্ছে। আমি যখন ছোট ছিলাম এই জঙ্গল সম্পর্কে অনেক শুনেছি। অনেক বছর আগে এখানে একটা টেম্পল ছিল। দুঃসময় দূর করে সৌভাগ্য বই আনতে লোকেরা সেই দেবতার কাছে প্রার্থনা করত। সেই দিন থেকে সব ঝামেলা শুরু হয়েছিল। এই মাটিতে কোনো রক্তপাত হওয়া উচিত নয় এবং কেউ যেন 1 মিটারের বেশি উচ্চতায় বা সীমার বেশি কণ্ঠস্বর না তোলে, এ কথা লোক মুখে প্রচলিত রয়েছে। এ সময় তারা সামনে খেয়াল করে তাদের সামনেই সেই পাখিটির মূর্তিটি দেখা যাচ্ছে। মূর্তিটি দেখলে বোঝা যাচ্ছে এ যেন কাকের একটা প্রতীক। স্যার এসব কথায় কোনো পাত্তা না দিয়ে আসামি খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। দুজনে 2 রাস্তায় চলে যায়। আচমকা মথুবেলের ওপর গুন্ডারা হামলা করে। স্টেফেন তাকে বাঁচানোর জন্য ওদের ওপর গুলি করে। একজনের শরীরে লাগতেই তার শরীর গড়িয়ে রক্ত মাটিতে পড়ে যায়। গুলির আওয়াজ এবং রক্ত মাটিতে পড়ার সাথে সাথেই জঙ্গলে যেন কালো ছাওয়া নেমে আসে। দূর থেকে শোনা যায় সেই বিদেশিনীর কণ্ঠে একই কথা। এই আওয়াজ কেউ যেন সহ্যই করতে পারছে না, কান চেপে ধরে চোখ বন্ধ করে রয়েছে। মুহূর্তে এই পরিবেশ যেন স্বাভাবিক হয়ে যায়। স্টেফেন চোখ খুলতেই আশেপাশে আর কাউকে দেখতে পায় না। সে দৌড়ে তার সহকর্মীকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জঙ্গলে ঝুম বৃষ্টি হচ্ছে। অশোক স্যার বলে, অনেক মানুষ এ জঙ্গল থেকে মিসিং হয়েছে, তাই নানা লোকে এই জঙ্গল নিয়ে নানা ধরনের কথা বলে। তবে প্রথম থানায় মিসিং কেস হিসেবে আসে 1960 সালে। একটি মেয়ে যে কাছাকাছি একটা গ্রামে কাজ করত। গ্রামের রানী ছিল একজন পর্তুগিজ মেয়ে। মানুষ বলতো তার মধ্যে অদম্য শক্তি রয়েছে। সে তার থেকেও অল্প বয়সী এক ছেলেকে বিয়ে করেছিল। ছেলেটি তার বাড়িতে কাজ করা একজন কাজের মেয়ের সঙ্গেই পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। পর্তুগিজ মেয়েটি এই বিষয়টা ধরে ফেলে। সে তাদের দুজনকে নেশাগ্রস্ত করে এই জঙ্গলে নিয়ে আসে আর এখানেই তাদের পুঁতে ফেলে। পরে যদিও সেই মহিলাটি মারা যায়। এরপর যখন তদন্ত চালানো হয় সেম ব্যক্তিকে সেম স্থানে পাওয়া যায়, তবে লাশের মাথা ছিল না। আর মাথা ছাড়া তো কোনো বডিকে আমরা শনাক্ত করতে পারবো না। এই ঘটনা নিয়েই স্থানীয় বাসিন্দারা ওই পর্তুগিজের কাহিনী নিয়ে একটা ভুতুড়ে গল্প ছড়াতে শুরু করে। লাশের মাথাটি এরপরে আর কখনোই পাওয়া যায়নি, তাই শিওর ভাবে বলাও যায় না এই লাশটি সেই পর্তুগিজ স্ত্রীর স্বামীর ছিল কিনা। এসব কথা বলতে বলতে তারা একটা জায়গায় এসে থেমে যায়। এই সময় স্টেফেন তাদের ফোন দিলে অফিসার বলে, তুমি কোথায়, জায়গাটার বিবরণ দাও তো। স্টেফেন বলে, স্যার এখানে তো অনেক ধরনের বড় বড় গাছ রয়েছে। আমি যেই গাছের নিচে বসে আছি সেই গাছে মানি প্ল্যান্টের মতো লতাপাতা জড়ানো রয়েছে। বৃষ্টি থেমে গিয়েছে। তারা আবার খুঁজতে শুরু করে। খুঁজতে খুঁজতে তারা 3 জনে সেই ভাস্কর্য পাখিটির সামনে চলে যায়। এই মুহূর্তে স্টেফেন ফোন করলে আনন্দ বলে, আমরা ভাস্কর্যের সামনেই আছি। স্টেফেন বলে, ভাস্কর্যের কাছাকাছি আমি আছি, আপনারা ডান দিকে চলে আসুন। এ সময় স্থানীয় এএসআই ফোন করলে অশোক নিজের থানার পরিচয় দিয়ে বলে, সকালবেলা একটা খবর আসলো স্যার, আপনার স্টেশনের এক অফিসার এই জঙ্গলে ফেসে গিয়েছে। সে আপনাদের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না। অফিসার বলে,
বনের এরিয়ার নাম বলেন তো? অশোক বলে, এই জঙ্গলের গভীরে একটা পাখি অর্থাৎ কাকের ভাস্কর্য রয়েছে, আমরা সেখানেই আছি। অফিসার বলে, পাগল হয়েছেন আপনারা? ওই এরিয়ায় কেউ যেতে সাহস করে না, আপনারা যত দ্রুত সম্ভব চলে আসুন। আর যে ব্যক্তি ফেসে গিয়েছে তার নাম কি? অশোক বলে, স্টেফেন। অফিসার বলে, এই নামে আমাদের থানায় কেউ নেই, যাচাই না করে আপনারা কেন ওই ঘন জঙ্গলে প্রবেশ করলেন? দ্রুত বেরিয়ে আসুন। এ সময় স্টেফেন আবার ফোন করলে এবার রেজি ধরে বলে, আরে কে রে ভাই তুই? জঙ্গলে আমাদের এত ঘুরপাক কেন খাচ্ছিস? এখানকার থানায় ফোন দিলাম, তারা তো বলে তোর নামে নাকি কোনো পুলিশ অফিসারই তাদের থানায় নেই। স্টেফেন বলে, বিশ্বাস করুন স্যার, আমার নাম স্টেফেন জর্জ, আমি পেরুমালাই থানার ইন্সপেক্টর। রেগে রেজি ফোনটা আনন্দের হাতে দিয়ে সেই স্থান থেকে দূরে সরে গিয়ে দাঁড়ায়। আনন্দ বলে, একবার এএসআই কে ফোন করে দিন স্যার। অশোক ফোন দিয়ে বলে, স্যার আমার কথাগুলো ঠান্ডা মাথায় ক্লিয়ারলি শুনুন। আজকে সকালেই রাস্তার মধ্যে আমরা একজন আহত ব্যক্তিকে পাই, সে একজন পুলিশ অফিসার, নাম পিটার জন, আপনার স্টেশনেরই। কিছুক্ষণ পরেই তার হ্যান্ডসেটে স্টেফেন মেসেজ করে জানায় সে জঙ্গলের মধ্যে ফেসে গিয়েছে। আমরা যে তথ্য পেয়েছি তাতে বলা হয়েছে তিনি পেরুমালাই স্টেশনের স্টেফেন জর্জ। অপর প্রান্ত থেকে অফিসার জানায়, আমি আপনাকে বলছি তো, আমার থানার সকল কর্মীরা বর্তমানে আমার সাথে উপস্থিত রয়েছে, পিটার কিংবা স্টেফেন নামে কেউ আমার থানার নয়। আনন্দ বলে, স্যার তার কণ্ঠ শুনে মনে হচ্ছে সে মিথ্যে কথা বলছে না, আপনি দয়া করে তার সাথে একবার কথা বলুন। আনন্দ স্টেফেনকে বলে, স্যার আপনি এএসআই এর সাথে কথা বলুন। স্টেফেন বলে, এএসআই তার মানে মুথুভেল? আমি স্টেফেন বলছি, মুথুভেল তুমি আমাকে রেখে কোথায় গিয়েছো? আর বাকিরা বা কোথায়? আতঙ্কিত হয়ে অপর প্রান্তে থাকা অফিসার বলে, মুথুভেলের ফুল নেম কি? স্টেফেন বলে, মুথুভেল মারিয়াপ্পান। এ কথা যেন অফিসার হজম করতে পারে না, আস্তে করে অশোক স্যারকে বলে, আপনি আমাদের থানার যে এসআই স্টেফেনের কথা বলছেন সে আসলে গত 30 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিল। এই ঘটনা ঘটেছিল 1994 সালের 26শে মে। আসলে মুথুভেল আমার বাবা, এরপরে তাদের কোথাও দেখা যায়নি, তার মানে তাদের মধ্যে কেউ বেঁচে নেই। ওখানে যারাই যায় কেউ বেঁচে ফিরতে পারে না। এসব কথা শুনে রেজির মাথা যেন খারাপ হয়ে যায়, সে কোনো মতেই এখানে আর থাকবে না। এক কথায় দু কথায় আনন্দের সাথে তার ঝগড়া লেগে যায়। অফিসার তাদের দুজনকেই থামতে বলে। রেগে রেজি একাই জঙ্গল থেকে বেরোনোর চেষ্টা করতে শুরু করে। স্টেফেন হ্যান্ডসেটে বলতে থাকে, স্যার আমি বিশাল বড় একটা গাছের নিচে রয়েছি। আনন্দ আর অশোক সেই গাছের দিকে গেলে কাউকেই দেখতে পায় না। অপর প্রান্ত থেকে স্টেফেন বলে, স্যার এখানে একটা বডি বয়ে আছে, কেরালা পুলিশের ইউনিফর্মে বডি রয়েছে, মধ্যবয়সী একজন ইন্সপেক্টর, তার ট্যাগ নামে অশোক লেখা রয়েছে। ব্যাস আনন্দর মাথা ঘুরে যায়, কারণ তার সঙ্গে যে অফিসার রয়েছে তার নামও অশোক। কিছু একটা দেখে আনন্দ স্যারকে এগিয়ে নিয়ে আসে। আনন্দ বলে, আজকের তারিখ এবং সাল বলুন তো? স্টেফেন বলে, 1994 সালের 26শে মে। অর্থাৎ স্টেফেন অতীত থেকে বর্তমানে আনন্দের সাথে যোগাযোগ করছে। এদিকে বর্তমানের আনন্দ সেই গাছের তলায় অতীতের স্টেফেন এবং অশোক স্যারের মৃতদেহ কঙ্কাল পেয়ে গিয়েছে। কিছুক্ষণ পর হসপিটাল থেকে ফোন আসে, কিছুক্ষণ আগে পিটার জনকে যে ভর্তি করেছিল সে মারা গিয়েছে। এখানে আর একটা সমস্যা হয়ে গিয়েছে, হসপিটালে তার পরিবারের লোকজন আসে। আমরা ভেবেছিলাম হয়তো তার মা ভাই এসেছে, তবে অবাক করা বিষয় হচ্ছে তারা দাবি করছে তারা নাকি পিটারের স্ত্রী এবং সন্তান। পিটারকে দেখে তো মনে হচ্ছে সে 30 বছর বয়সী একজন লোক, তবে তার ছেলে আমাদের তার ভোটার আইডি কার্ডের জন্ম তারিখটা দেখায় 1959 সালের। কেউ জন্মগ্রহণ করলে কি করে 30 বছর বয়সী এখনো দেখায়? স্যার আমার এসব কিছু যেন গুলিয়ে যাচ্ছে। অফিসার কথা না বাড়িয়ে ফোনটা কেটে দেয়। আনন্দ সামনেই স্টেফেনের সেই ওয়াকিটকিটা পেয়ে যায়। এই মুহূর্তে আবার জঙ্গলের মধ্যে থাকা অফিসার ফোন করে জানায়, স্যার কিছুক্ষণ আগেই ফরেন্সিক ল্যাবের লোকেরা বডিটি শনাক্ত করে গেল। স্যার রেজি স্যার কি আপনাদের সাথে আছেন? অফিসার বলে, ও কিছুক্ষণ আগেই চলে গিয়েছে। কনস্টেবল বলে, স্যার এই বডিটি অন্য থানার নয় বরং রেজি স্যারের। অশোক বলে, কি নেশা খেয়ে এসেছো? এসব কথা বলছো যে? রাশিদকে দাও তো। রাশিদ ফোনটা রিসিভ করলে সেও ঠিক একই কথা বলে। আসলে ব্যক্তিটির পকেটে মানিব্যাগেই রেজি স্যারের সকল তথ্যাদি পাওয়া গিয়েছে, এমনকি রেজি স্যারের হাতের আংটিটাও সেম ছিল। অশোক বলে, কিন্তু এটা কি করে হতে পারে? ও তো কিছুক্ষণ আগেও আমাদের সাথে ছিল। কিছুক্ষণ আগে থাকা ব্যক্তিটি কি করে কয়েক সপ্তাহের লাশ হয়ে যেতে পারে? স্যার যেন এবার নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এর মধ্যেই রেজির চিৎকারের আওয়াজ শোনা যায়। সে চোরাবালির মধ্যে পড়ে নিজের প্রাণ বাঁচানোর জন্য চিৎকার করে যাচ্ছে। অশোক এবং আনন্দ দ্রুত দৌড়ে এসে তাকে সাহায্যের জন্য টেনে তোলার চেষ্টা করে। ঝুম বৃষ্টি হচ্ছে। রেজি স্যারের হাত থেকে কোথাও কেটে গিয়ে রক্ত বেয়ে মাটিতে পড়ে যায়। অমনি বৃষ্টি থেমে যায়। আচমকা সবকিছু কালো হয়ে এসেছে। আবারও সেই এক কাহিনী শুরু হয়। দূর থেকে ভয়ানক কিছু আওয়াজ ভেসে আসতে শুরু করে। অফিসাররা সহ্য করতে পারে না। অফিসার এক পর্যায়ে শূন্য আকাশে গুলি ছুড়ে মারে। চোখের পলকেই সবকিছু ধোঁয়াশে হয়ে যায়। এবার আনন্দ চোখ খুলে দেখতে পায় সে গভীর রাতে চলে এসেছে। আশেপাশে কেউ কোথাও নেই। হুট করেই সেই বিদেশিনী এসে বলে, জেমস তুমি কোথায়? আমার সাথে খেলা করো না প্লিজ। এই মুহূর্তে আনন্দর কাঁধে কেউ হাত দেয়। মাথা কাটা একটা লাশ দেখতে পাওয়া যায়। সামনে থেকে বিদেশিনী আনন্দ
আনন্দের দিকে গুলি ছুড়ে মারে। এসব কল্পনা করেই আনন্দ আবার বর্তমানে ফিরে আসে। জঙ্গলের পথ খুঁজতে শুরু করে। দূর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। ভয়ে ভয়ে সেই আওয়াজ অনুসরণ করলে দেখতে পায় একটি ছোট্ট বাচ্চা মেয়ে নিজের ভাইকে খুঁজতে এসে নিজেই বনে হারিয়ে গিয়েছে। সেই জন্যই মেয়েটি কান্না করছে। আনন্দ বলে, তুমি কান্না করো না, এখানে বসে থাকো, আমি তোমার ভাইকে খুঁজে নিয়ে আসবো। এই বলে কিছু দূর সামনে এগিয়ে গেলেই অশোক স্যারের লাশ দেখতে পায়, যা দেখে আনন্দ যেন বিশ্বাসই করতে পারে না। এই মুহূর্তে সেই আসামি আনন্দর গলা চেপে ধরে। আনন্দ চিৎকার করে মেয়েটিকে সেই স্থান থেকে পালিয়ে যেতে বলে। এরপর কোনো মতে আসামির হাত থেকে বেঁচে নিজে সেই স্থান থেকে পালিয়ে যায়। দূরে গেলেই দেখতে পায় সেই একই বনের মধ্যে পিটার জনকে আসামিরা মেরে ফেলতে চেষ্টা করছে। যেহেতু আমরা জানি বর্তমানে পিটার আর বেঁচে নেই, সেহেতু এই বিষয়টা আনন্দ অ্যাভয়েড করে চলে যায়। কিছু দূর গেলে এবার তার সামনে স্টেফেন চলে আসে। আনন্দ নিজের পরিচয় দেয়। স্টেফেনও নিজের পরিচয় জানিয়ে বলে, কিছু আসামিরা গাড়ি থেকে পালিয়ে গিয়েছে, আমি তাদেরকে খুঁজতে এই জঙ্গলে এসেছি। এই বলে চলে যেতে গেলে আনন্দ বলে, স্যার আজকের দিন এবং তারিখটা আর কত সাল একটু জানাবেন? স্টেফেন বলে, 26শে মে। কিন্তু কত সাল জানো না তুমি? তুমি কি আমার সাথে গেমস খেলছো? আনন্দ বলে, একবার বলুন না স্যার। স্টেফেন বলে, 1994 সাল। অর্থাৎ আনন্দ টাইম লুপের মাধ্যমে অতীতে চলে গিয়েছে। এই সময় মথুয়েল চিৎকার করলে স্টেফেন তাকে সাহায্য করতে চায়। স্টেফেন গুন্ডাদের গুলি করে। আবারও সেই সেম কাহিনী ঘটতে শুরু করে। আবারও একটা নিস্তব্ধ জায়গায় নিজেকে সে খুঁজে পায়। সামনেই কোনো এক ব্যক্তি সার্কেল আকারে কিছু চিত্র অঙ্কন করছিল। ভাস্কর্যের পাশে স্টেফেন ভয়ে লুকিয়ে রয়েছে। লোকটি আনন্দকে দেখে জিজ্ঞেস করে, কে তুমি? এই সময় আবারও গুলির আওয়াজ শোনা যায়। আনন্দ আবারও সেই রাতে ফিরে আসে। এবার সে জেমসকে সুস্থ স্বাভাবিক অবস্থায় দেখতে পায়। জেমস বিদেশিনীর হাত থেকে পালানোর চেষ্টা করে, তবে এর পরেও সম্মুখীন হয়ে যায়। জেমস এবার বিদেশিনীকে ছুরি দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর পালাতে শুরু করে। তবে বিদেশিনীর যেসব কর্মচারীরা ছিল তাদের ছুরির আঘাতে জেমসের মাথা দ্বিখণ্ডিত হয়ে যায়। চোখের পলকে সে বর্তমানে চলে আসে। পাশে সেই ব্যক্তিটি আবারও সার্কেল তৈরি করছে। লোকটি বলে, মনে হচ্ছে খুব চিন্তিত রয়েছে তুমি। চিন্তা করো না, এখানে কোনো ভূত নেই। আনন্দ বলে, তুমি কে? লোকটি বলে, আমি কি এটা জানার থেকে এখানে কি ঘটেছে সেটা জানা জরুরি। তুমি এখানে ঢুকতেই একটা কাকের ভাস্কর্য দেখেছো, তাই না? এই জঙ্গলে ঢোকার পর থেকে তুমি কি একটাও কাক দেখেছো? দেখোনি তো। এখানে ঘটা প্রতিটি সমস্যাই সেটাকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই সব কিছুর উৎপত্তি বহু বছর আগে থেকে। এই বনে বসবাসকারী একটি নির্দিষ্ট উপজাতি এই মূর্তির পূজা করত। তারা কাককে ঈশ্বরের প্রতীক বলে বিশ্বাস করত। তারা এই মূর্তিটিকে ঘিরে প্রদক্ষিণ করত। গর্ভবতী মহিলারা গর্ভাবস্থায় কাকগুলোকে খাবার দিত। তারা বিশ্বাস করতেন যে তাদের অনাগত সন্তান সমৃদ্ধিতে ধন্য হবে। হঠাৎ করেই পর্তুগিজ রাজা লর্ড গ্যাব্রিয়েল অ্যান্টনি, একজন যুক্তিবাদী যিনি এই অঞ্চল শাসন করতে এসে তাদের এসব বিশ্বাসকে অন্ধবিশ্বাসে মিথ্যা অপবাদ দিয়ে সবকিছু ধ্বংস করার নির্দেশনা দিলেন। তার ভাষ্যমতে সকলে শুধু রাজার প্রশংসাই করবে, এর বাইরে কেউ কোনো মূর্তির পূজা করতে পারবে না। এই নিয়ে তিনি জনগণের উপর অনেক অন্যায় অত্যাচার করে। মূল্যবান মূর্তিকে এই দেশ থেকে পাচার করেও দেয়। অবশেষে এই স্বল্প পরিচিত উপজাতি সম্পর্কে খবর পায়। তিনি তার সম্পূর্ণ সৈন্যবাহিনীকে নিয়ে এই বনে প্রবেশ করলেন আর মূর্তিটিকে তুলে ফেলার নির্দেশ দিলেন। স্থানীয় বাসিন্দারা অনেক অনুনয় বিনয় করলো, তবে তাতে কোনোই লাভ হয় না। তিনি তার বাহিনীকে যে কোনো মূল্যেই হোক সেই মূর্তিটি সরিয়ে নিতে আদেশ দিলেন। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এত সৈন্যদল শত চেষ্টার পরেও কাকের মূর্তিটিকে সামান্য পরিমাণ নড়াতে সক্ষম হলো না, যার জন্য রেগে আশেপাশের সকলকে শুট করা হয়। এরপর সেই জঙ্গলে আগুন লাগিয়ে দেয়া হয়। একটি কাকও বেঁচে ছিল না। সেই রক্তপাত থেকে সবকিছুর সূচনা শুরু হয়েছিল। রাজা ও তার বাহিনী এই জঙ্গলের মধ্যে দিয়ে মন্দিরে পৌঁছাতে প্রায় 1 ঘন্টা সময় লেগেছিল। কিন্তু ওই গণহত্যার পর পুরো একদিন পরেও তারা বের হওয়ার পথ খুঁজে পেল না। শুধুমাত্র দিন নয়, সপ্তাহ, মাস, এমনকি বছরের পর বছরও তারা বের হতে পারেননি। আমি যা বলছি তা যদি তুমি বিশ্বাস করো তাহলে বুঝতে পারবে এখন পর্যন্ত জঙ্গলের সবকিছুই সার্কেল আকারে ঘুরছে। যে দেবতা কোনো এক সময় শান্তশিষ্ট ছিল সে এখন রাগে পরিপূর্ণ হয়ে রয়েছে। আপনি এখানে যাদের দেখছেন বা শুনছেন তাদের সবাই মারা যাননি স্যার, তারা সময়ের লুপে আটকে গিয়েছে। আনন্দ বলে, আপনি এসব কিছু জানলেন কি করে? লোকটি বলে, আমি এই লোকেদের সাথে বিশ্বাসঘাতকতা করে রাজাকে এখানে নিয়ে এসেছিলাম। আমি পর্তুগিজ সেনাবাহিনীর একজন গুপ্তচর। এখান থেকে বাঁচার একটাই উপায় আছে স্যার, যে ঘটনাটি আমাকে, আপনাকে এবং বাকি সবাইকে এখানে নিয়ে এসেছে এই ঘটনাটির সমাধান করতে হবে। আর তা না হলে আমরা সারা জীবন এইরকম টাইম লুপের মধ্যে আটকে থাকবো।
আনন্দ এসব কথা শুনে সামনে এগিয়ে যায়। আবারও ঝুম বৃষ্টি পড়া শুরু করেছে। দূর থেকে যেন রেজিস্টার চিৎকার করছে। আনন্দ তাকে সাহায্য করতেই যাবে, সেই মুহূর্তে দেখতে পায় অন্য আনন্দ আর অশোক স্যার তাকে সাহায্য করতে এসেছে। এটা দেখে বর্তমানের আনন্দ আড়ালে দাঁড়িয়ে রয়। প্রতিবার যা ঘটে আসছে আবারও ঠিক সেই কাহিনী ঘটে। একটা গুলির কারণে আবারও তারা টাইম লুপের মধ্যে চলে যায়। এবার যেন আনন্দের এসব সহ্য হচ্ছিল না, চিৎকার করতে থাকে সে। হুট করেই মাটিতে পড়ে থাকা একটা অস্ত্র দেখে তা তুলে নিয়ে নিজের শরীরে আঘাত করে। সাথে সাথেই আবারও বর্তমানে চলে আসে। বর্তমানে দেখা যায় বেশ কিছু বাচ্চারা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। ছোট একটি ছেলে জঙ্গলের মধ্যে সাদা ঘোড়া দেখে তার পিছু করতে শুরু করে। বড় বোন তার ভাইকে থামাতে সেও তার পিছু দৌড়াতে শুরু করে। আসলে এই মেয়েটিকে টাইম লুপের মধ্যে আনন্দ দেখতে পেয়েছিল। জঙ্গলের ভেতরে রেজি স্যার নিজেকে কোনো মতে বাঁচিয়ে নেয়। এরপর সেই বাচ্চা দুটো রেজের সামনে এসে পড়ে। রেজের এমন অবস্থা দেখে বাচ্চা দুটো ভয় পালাতে শুরু করে। রেজি তাদের থামানোর চেষ্টা করতে গিয়ে পা পিছলে মাটিতে পড়ে যায়। হঠাৎ করে গুলির আওয়াজ হয়। সিন কিছুটা আগে চলে আসে। রেজি বাচ্চাদের পিছু করছে। আনন্দ রেজিকে দেখে তাকে থামানোর চেষ্টা করতে তার পিছু করতে শুরু করেছে। এই সময় মুভির প্রথমে দেখানো সেই মেয়েটি নিজের অজান্তেই অফিসারের গায়ে গুলি করে দেয়। রেজি সেখানেই লুটিয়ে পড়ে। গুলির আওয়াজে আবার আনন্দ একা হয়ে যায়। এবার তার সামনে জনকে সে দেখতে পায়, যাকে কিছু গুন্ডারা মেরে ফেলতে চেষ্টা করছে। আনন্দ পিস্তল দিয়ে তাদেরকে ভয় দেখায় আর তারা সেই স্থান থেকে পালিয়ে যায়। এরপর আনন্দ সেই স্থান থেকে চলে যায়। এবার আনন্দর সাথে আবারও স্টেফেনের দেখা হয়। এবারও সেই একই ধরনের পরিচয় আলাপ শুরু হয়ে যায়। আনন্দ বলে, এই জায়গাটা খুব ভয়ানক, আপনি এই মুহূর্তেই এই জায়গা ছেড়ে চলে যান। স্টেফেন বলে, স্থানীয় বাসিন্দাদের এসব বানোয়ার গল্পে আমি বিশ্বাস করি না। আনন্দ বুঝতে পারে এ কথায় কোনো কাজ হবে না তার, তাই সে বলে, আজকে যদি আপনি এখান থেকে এই মুহূর্তে বের না হন তাহলে কিন্তু আপনি আপনার স্ত্রী এবং আপনার সন্তানের মুখ কখনোই দেখতে পারবেন না। স্টেফেন থমকে যায়। আনন্দ বলে, আজকেই আপনার সন্তানের জন্ম হবে, আপনার একটি ছেলে সন্তান হবে। স্টেফেন বলে, তুমি কে আর এসব কিছু কি করে জানলে? আনন্দ নিজের নাম এবং মায়ের নাম বলে। আনন্দ আরো বলে, আমি জন্মের পর আমার বাবাকে দেখিনি, কারণ আমার জন্মের দিন আমার বাবা নিখোঁজ হয়ে যায়। আমি জানি না তার সাথে এই ঘন জঙ্গলে 30 বছর আগে কি ঘটেছিল। আমি আমার বাবাকে শুধুমাত্র ছবিতে দেখেছিলাম। এই হচ্ছে আমার বাবা, স্টেফেন জর্জ। অর্থাৎ আনন্দ তার বাবার অতীতে চলে গিয়েছে। হয়তো সৃষ্টিকর্তা তার বাবাকে বাঁচানোর একটা সুযোগ করে দিয়েছে। স্টেফেন কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। আনন্দ বলে, আপনার যদি আরো প্রুফ দরকার হয় তাহলে আমার জন্ম তারিখটা দেখতে পারেন। দেখা যায় আজকের দিনেই আনন্দের জন্ম হয়েছে। যাই হোক, দূর থেকে আওয়াজ আসছে, আমরা ওখানে গিয়ে আপনার সঙ্গীদের বাঁচানোর চেষ্টা করব, তবে মনের ভুলেও গুলি চালাবেন না, তাহলে এই সবকিছু আবারও সার্কেল আকারে তৈরি হবে। এই বলেই তারা দুজনে পালাতে শুরু করে। দূরে দেখা যায় আরো একটি আনন্দ তাদের দুজনকে পালাতে দেখে ফেলেছে। যাই হোক, দৌড়ে তারা মধুভেলের কাছে চলে যায় এবং গুন্ডাদের পিস্তলের ভয় দেখায়। গুন্ডারা পালিয়ে যায়। স্টেফেন রেগে যায়, কেন তাদের এত সহজে যেতে দেয়া হলো। আনন্দ বলে, আগে আমাদের এই জঙ্গল থেকে বের হতে হবে, প্লিজ আপনি ব্যাপারটা বুঝতে চেষ্টা করুন। কোনোভাবেই কোনো জোরে আওয়াজ কিংবা রক্তের ফোঁটা মাটিতে পড়তে দেয়া যাবে না। স্টেফেন ওয়াকিটকির মাধ্যমে কথা বলে তাদের সঙ্গীদের নিয়ে ভাস্কর্যের সামনে একত্রিত হয়। এরপর সকলেই জঙ্গল থেকে বেরোনোর জন্য অনেকটা পথ হাঁটতে শুরু করে। তবে ঘুরে ফিরে অনেক সময় পরেও তারা বারবার ভাস্কর্যের সামনে এসে পৌঁছায়। এবার তারা প্ল্যানিং করে দুই দলে বিভক্ত হয়ে ওয়াকিটকি নিয়ে তারা রাস্তা খুঁজবে। তবে ঘুরে ফিরে আবারও এক জায়গায় তারা একত্রিত হয়ে যায়। কেউ বুঝে উঠতে পারে না কিভাবে এই রহস্যময়ী মায়াজালের জঙ্গল থেকে তারা বের হবে। এই সময় যেন বাতাসের ঝোড়ো হাওয়া বয়ে যায়। মাথার উপরে কিছু কাক সার্কেল আকারে ঘুরপাক করতে থাকে। আনন্দের মনে পড়ে সেই ব্যক্তির কথা, যে ব্যক্তি গাছের সার্কেল আকারে কিছু একটা অঙ্কন করেছিল। তাই সে সকলকে উদ্দেশ্য করে বলে, জানি না এই পদ্ধতিতে আমরা বের হতে পারবো কিনা, তবে সার্কেল পদ্ধতিতে একবার চেষ্টা করে তো দেখতে পারি। সকলেই সার্কেলিং আকারে ঘুরিয়ে ঘুরিয়ে ধীরে ধীরে জঙ্গল থেকে বের হওয়ার চেষ্টা করতে শুরু করে। অনেকটা পথ যাওয়ার পর তারা বুঝতে পারে বেরোনোর পথ খুব কাছে চলে এসেছে। এই সময় আবারও ঝুম বৃষ্টি পড়তে শুরু করে। হুট করেই পেছন থেকে মুতুভেলকে গুন্ডারা আটক করে মেরে ফেলে। স্টেফেন কান্নায় ভেঙে পড়ে। আনন্দ তাকে বুঝিয়ে সেই স্থান থেকে নিয়ে যেতে শুরু করে। এবার গুন্ডারা স্টেফেনকে আটকে ধরে। বাবাকে আঘাত করার জন্য আনন্দ নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তাদের সাথে হাতাহাতি শুরু করে। এক পর্যায়ে গুন্ডাটিকে গলা চেপে ধরে আনন্দ মেরে ফেলে। এরপরে তারা তিনজনে আবার চলতে শুরু করে। আচমকা আনন্দের গায়ে একজন গুন্ডা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে গেলে স্টেফেন সামনে এসে দাঁড়ায়, যার জন্য তার হাত অনেকটা কেটে যায়। গুন্ডাটি হাসি মুখে পালিয়ে যায়। এদিকে স্টেফেন মনের ভুলে ধারালো ছুরিটি তার হাত থেকে বের করে নেয়। আনন্দ দ্রুত এসে স্টেফেনের হাত চেপে ধরে, তবে ছুরি থেকে এক ফোঁটা রক্ত মাটিতে পড়ে যায়। বেশ, জঙ্গল তার কাহিনী আবারও শুরু করে। আনন্দের সব আশা ভরসা নিমিষেই যেন শেষ হয়ে গিয়েছে। তবে না, এইবার চোখ খুললেই আনন্দ নিজেকে সেই একই স্থানে দেখতে পায়। তার সাথে সেই দুজন ব্যক্তিও ছিল। যাই হোক, পকেটে থাকা একটা রুমাল স্টেফেনের হাতে
বেঁধে দেয়। এরপর বেরোতে গেলে তারা যেন আবারও পথের গোলকধাঁধায় পড়ে যায়। আনন্দ এবং জনের মধ্যে এই নিয়ে একটু তর্কাতর্কি হয়। এক পর্যায়ে সকলে আনন্দের ভাষ্যমতেই সামনের দিকে এগোতে শুরু করে, কারণ দূর থেকে কোনো গাড়ির আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছিল। সকলে দৌড়ে এগিয়ে পথের মাঝে একটা গাড়িকে থামায়। নিজেদের পরিচয় দিয়ে আজকের তারিখ এবং বাৎসরিক সালটা জানতে চায়। ড্রাইভার বলে 26শে মে 1994 সাল। আনন্দ যেন একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। নিজের বাবা আর জনকে গাড়িতে উঠিয়ে দিয়ে সে আবারও সেই ভাস্কর্যের কাছে চলে আসে। এরপর ভাস্কর্যের সামনে নিজের জীবন শেষ করে দেয়। চোখের পলকে সে নিজেকে হসপিটালে দেখতে পায়। পাশেই তার বাবা রয়েছে, অর্থাৎ অতীতে আনন্দ তার বাবাকে বাঁচাতে পেরেছে। এই মুহূর্তে নার্স আনন্দের সন্তানকে নিয়ে ওটি রুম থেকে বেরিয়ে আসে। আনন্দের বাবা আনন্দের সন্তানকে প্রথমবারের মতো কোলে নেয়। সবকিছু শান্তিপূর্ণভাবে হয়ে গিয়েছে। বেশ কিছুদিন পর আনন্দের উদয়পুরমে ট্রান্সফার হয়। চলতি পথে হুট করেই দেখতে পায় অশোক স্যারের গাড়িটি খারাপ হয়ে যাওয়ার কারণে সে রাস্তার পাশে গাড়ি ঠিক করছে। অশোক স্যার যখন জানতে পারে এই এরিয়ার নতুন এসআই আনন্দ, তখন তাকে স্বাগতম জানায়। এসব দেখে আনন্দের মনে ফেলে আসা ভয় যেন জাগ্রত হতে শুরু করে। অশোক স্যারের গাড়ি নষ্ট হয়ে যাওয়ার কারণে অশোক স্যারকেও তাদের গাড়িতে উঠিয়ে নেওয়া হয়। এই মুহূর্তে অশোকের ফোনে একটা ফোন কল আসে। অপর প্রান্ত থেকে রাশেদ বলছে, স্যার এখানে ছোট্ট একটা ঝামেলা হয়ে গিয়েছে। কোন ঝামেলা মনে আছে তো? ওই যে রেজি যে কিছু ইয়াং জেনারেশনের সাথে ঝামেলা করেছিল, সেই ঝামেলার কথাই বলছে তারা। সেই একই কাহিনী বলতে শুরু করেছে, যা শুনে আনন্দের ভয় যেন আরো দ্বিগুণ বেড়ে গিয়েছে। হঠাৎ করে আনন্দ রাস্তার পাশে একটা হরিণকে দেখতে পায়, যেটা সে এর আগের বারও টাইম লুপে প্রবেশ করার আগে দেখতে পেয়েছিল। আচমকা গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়, আর এর আগের বার অ্যাক্সিডেন্টে তো পিটার জনকে দেখা গিয়েছিল, তবে এবার একটা ইয়াং জেনারেশনের মেয়েকে দেখা যায়, যাকে আমরা মুভির শুরুতেই রেজিকে গুলি করতে দেখেছিলাম, ঠিক সেই মেয়েটিকে দেখা যায়। দ্রুত সকলে মিলে মেয়েটিকে গাড়িতে তোলে। আনন্দ মেয়েটিকে সজ্ঞানে রাখার জন্য বারবার ডাকতে থাকে। অশোক স্যার বলে, ওর ফোনটা দ্রুত চেক করো, রিসেন্ট কোনো কল লিস্ট থাকলে সেই নাম্বারে ফোন করো। আনন্দ মেয়েটার ফোন অন করলেই স্ক্রিনে থাকা ছবি দেখে সে নিজেই হতবাক হয়ে যায়, কারণ এখানে সেই মেয়েটি আর আনন্দের বৃদ্ধ বয়সের ছবি রয়েছে, অর্থাৎ মেয়েটির বাবাই হচ্ছে আনন্দ। বর্তমানে মেয়েটি এক পলক তার বাবার চেহারা দেখে বাবা বলে ডেকে ওঠে, কিন্তু বেশিক্ষণ নিজের জ্ঞান ধরে রাখতে পারে না। সে হয়তোবা বেহুশ হয়ে যায়। আনন্দ এই সার্কেল যেন আর মেনে নিতে পারছে না। গাড়ি থামাতে বলে সে বাইরে বেরিয়ে আসে আর তার স্ত্রীকে ফোন করে তার সদ্য জন্ম নেয়া নবাগত বাচ্চাটির কথা জানতে চায়। কথা শেষ করে জঙ্গলের মধ্যে সেই পর্তুগিজ রাজাকে সাদা ঘোড়ায় চড়ে থাকতে দেখতে পায় আনন্দ। আনন্দের মনে পড়ে স্থানীয় বাসিন্দাদের সাথে বেইমানি করা সেই ব্যক্তিটি বলেছিল, এই টাইম লুপটি বন্ধ করতে হলে যেই ঘটনা 1000 বছর আগেই ঘটেছিল আর সূত্রপাত হয়েছিল এই টাইম লুপের, সেই ঘটনা ঘটতে দেওয়া যাবে না। অর্থাৎ এই মুভির দ্বিতীয় পার্ট হয়তোবা আসবে। মুভির কাহিনী এরই মধ্যে দিয়ে শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।